মির্জা শায়ান মুগ্ধ লিখেছেন জান্নাতুল ফেরদাউস মিথিলা। পর্ব সংখ্যা 17। ওহো, জলে জলে তোর ভোগ করার আগেই আমি ভোগ করে নিলাম, তাই চলছে তাই না রে? চলন্ত পা দুটো থমকালো মুগ্ধের, তরাক জ্বলে উঠল তিরিক্ষি মেজাজটা। শরীরের রক্ত বুঝি টকবক করছে এবার। সে আলগোছে ঘাড় বাঁকিয়ে কাত করল সামান্য। টেস্ট টিউবে বাঁকা হাসলো সিট। তার অমন হাসা একটুও সহ্য হলো না মুগ্ধের। তার অমন বাঁকা হাসিতে সাপের ন্যায় ফোনা তুলল মনস্টার। দাঁত কিরমির করতে করতে বেপরোয়া পুরুষ আদেশ ছুড়ল এডউইনকে, ওকে বাইরে বের কর। হুকুম তামিল করতে অগ্রসর হলেই বাধ্য এইডেন। কিছুক্ষণের মধ্যেই কি সব সুইচ হুইচ চেপে সিডের অবশ দেহটা শিকল থেকে টেনে টুনে বাইরে বেরিয়ে এলো। সিডের শরীরটা না চললেও বেয়াদব ছেলের মুখটা ঠিক ওই লেপটে আছে তার ছেলের হাসি। বারংবার শ্লেষ ইঙ্গিতে দিচ্ছে মনস্টারকে। মনস্টার কি আর এতটা ধৈর্য সহ্য বোঝে? সিডের দেহটা বাইরে বেরোতেই সম্মুখ থেকে ছুড়ে এসে হিংস্র বাঘে নেয় শিকারের ছোঁ মেরে টেনে নিল মনস্টার। এইডেন বোধহয় হকচকালো খানিকটা, তড়িৎ পা পিছিয়ে সরে গেল কয়েক কদম। এদিকে মনস্টারের শরীরটা যেমন এক অদৃশ্য তেজি আগুন জ্বলছে, তার চেয়েও বেশি আগুন জ্বলছে মাথায়। হিংস্র যুবক সিটকে মেঝেতে ছুঁড়ে ফেলল। তার বুকের ওপর গিয়ে বসেছে সে। তার ডান হাতের 5 আঙ্গুলের শোভা পাচ্ছে উঁচু উঁচু ধারালো দাঁতওয়ালা আংটিগুলো। মুগ্ধ হাত মুষ্টিবদ্ধ করতে আংটিগুলোর আগা যেন তীক্ষ্ণভাবে ঢুকে যেতে লাগলো। সে আরও কোনরূপ কালবিলম্ব না করে ডান হাত দিয়ে একের পর এক র্যাপিং পাঞ্চ বসাতে লাগলো সিটের নাক মুখ বরাবর। এক একটা পাঞ্চে সে যে কি ক্ষিপ্ত গতি, নাক মুখে থেতলে গিয়েছে। যা তা অবস্থা একটা সিডের, বেহুশ অবস্থা প্রায় তার। বেচারা বেহুশ আছে কিনা তা হুঁশে আছে তাও জানা যাচ্ছে না, অথচ সেদিকে ধরে পাত্তা দিচ্ছে মনস্টার। তার যে সেই জ্বলন্ত রাগে গজগজ করছে হিংস্রের কণ্ঠে। হাতের গতি বিরতিহীনভাবে রেখে বারবার আওড়াচ্ছে জেলাস। জেলাস। জেলাস হবে তোর বাপ, ইউ সান অফ বিচ। তুই ওকে ছুঁয়েছিস, তাতে আমার কি? তাতে আমার ভালো ছেড়া যাবে না জানোয়ারের বাচ্চা। এক চুটকি বাঁচালে ওর যে কয়েক গুণ বেশি সুন্দরী আমার বেড কাঁপাবে। সেক্ষেত্রে ওর জন্য আমার জেলাস হবে কেন? আমি দ্য রুশদি কিং, শ্যাডো মনস্টার। কোনো জেলাস ফিল হবে কেন আমার? বল কেন হবে? তোকে কে বলেছে আমি জেলাস, বাস্টার্ড? থমকালো মুগ্ধের হাত। সেটা নড়াচড়া করছে না। নিথর ছেলেটার ঠোঁটের 2-1 কদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যেন। সম্মুখে কয়েকটা দাঁত ভেঙে গিয়ে গুড়মুড় অবস্থা। ওইদিকে মনস্টার এখনো শান্ত হয়নি। দাঁত চেবোতে চেবোতে ঘাড় বাঁকিয়ে আগুন চোখে তাকালো এডউইনের পানে। বেচারা এডউইন ভরকালো কেমন, তক্ষুনি শুকনো ঢোক গিলে নিল মাথা নোয়াতেই মুগ্ধের নামক মনস্টার। চোখের পলকে উঠে এসে ফের থাপা বসালো এডউইনের কণ্ঠায়। এডউইন শক্ত হয়ে গেল ভয়ে, চোখ নামিয়ে রাখলো ঠায়। কর্ণকুহরে কেবল পৌঁছালো মনস্টারের হুঙ্কার, এই তুই বল। আই এম জেলাস, ওই বাস্টার্ড বলল। আমি নাকি জেলাস? আমাকে কোন দিক থেকে মনে হচ্ছে আমি জেলাস? কথা বল এই এডউইন, আদারওয়াইজ তোকে মেরে ফেলবো আমি। বল বলছি বল। এহেন হিংস্রের হুঙ্কারে তটস্থ এডউইন, যেখানে শরীর কাঁপছে ভয়ে সেখানে কণ্ঠ ফুঁড়ে থোড়াই আওয়াজ বের হবে। বেচারা অবোধ মন ভেতরে ভেতরে বারংবার চেঁচিয়ে যাচ্ছে, হ্যাঁ মনস্টার আপনি জেলাস, তাও আবারও কোনো সাধারণ নিয়মে নয়, বরং এক্সকিউসিভ মাত্রায় জেলাস। মনের ভেতর চেঁচাতে থাকা এহেন ভয়ঙ্কর বাক্যগুলো মুখে এনে থোড়াই গর্দান হারাবে এইডেন। বেচারা বুদ্ধিমান মানুষ তৎক্ষণাৎ মুখে কপট ভাবভঙ্গি ফুটিয়ে তোতলাতে তোতলাতে বলল, একদম না মনস্টার, আপনি আবার জেলাস? ইম্পসিবল। নিজের পাল্লার উত্তর পড়ায় রাগ বোধহয় কিছুটা প্রশমিত হলো মনস্টারের। সে আলগোছে ছেড়ে দিল এডউইনের কণ্ঠা। রাগে ফুসফুস করতে করতে কদম বাড়ালো সম্মুখে। দাঁত খিচে বলল, ব্লাডি বাস্টার, আমায় বলে আমি নাকি জেলাস? গজগজ করতে করতে করছে মুগ্ধ। দরজা একদম সন্নিকটে এসে আচমকায় পা যুগল ফের থমকালো তার। মস্তিষ্ক তরাকভাবে বেঁচে উঠল আরেক কথা। সিট তখন কি বলল? সে মনস্টারের ভোগে হাত দিয়েছে বলল? সত্যি তার শিকারে সিট হাত দিয়েছে? কথাখানা মনে পড়তেই ফের চলে উঠল মনস্টারের মাথার তালু। দৃঢ় চোল থরথর করছে।
রাগে শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে কটমটে ভাবে বিড়বিড়ালো, কত বড় সাহস জানোয়ারের বাচ্চার। আবার মুখ নাড়িয়ে বলেও গেল। এক মুহূর্ত থেকে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নাড়ায় মুগ্ধ। কটমট করছে তার ঘাড়ের রগ, শব্দ হচ্ছে কানে। বেপরোয়া পুরুষ ফের উন্মাদ হলো। এবার মন মস্তিষ্কে বাজছে কেবল একটাই কথা, তার শিকার অন্য কেউ কেন ছবে, কেন 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 ছবে। বেপরোয়া পুরুষ দাঁতে দাঁত চেপে ছুটতে লাগলো কক্ষের বাঁদিকের কাউন্টারের পানে। কক্ষের মূল টর্চার সেল নামে পরিচিত সেটি। একটা মানুষ ঠিক যত রকমের কষ্ট দিয়ে মারা যায়, তার সকল আইটেম বুঝি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো রয়েছে। যুবক ছুটে এসে তৎক্ষণাৎ হাত তুলল ঝা তক্তকে ধারালো কুড়ালটায়, অতঃপর তা নিয়ে এগিয়ে এসে সিটের পানে। এডউইন কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। মনসা চলে গিয়েছে, ফের ফিরে এলো কেন? আবার কি করবে কে জানে। এডউইনের ভাবনার মাঝে মুগ্ধ গিয়ে বসলো সিটের পেট বরাবর। তারপর আর কোনো দিক না তাকিয়ে বেপরোয়া উন্মাদ ছেলে একের পর এক আঘাত বসালো সিটের বুকে। ছিন্ন বিচ্ছিন্ন হলো সিটের রক্তাক্ত দেহে। সেই লহু ছিটে ফোটায় ভরে গেল মুগ্ধের মুখমণ্ডল। মনস্টার সুদর্শন মুখখানা যে কি ভয়ঙ্করভাবে দেখাচ্ছে তা বলে বোঝাবার নয়। সে বোধহয় নিজের মধ্যে নেই। সিডের বুকে একের পর এক আঘাত করতে করতে সে কেমন অদ্ভুত কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, শি ইজ মাই মাইন, অনলি মাইন, দ্য অনলি consequence of touching her with hand. হতবাক এডউইন। ছেলেটার চোখে মুখে একরাশ অবাক বিচক্ষণ। মস্তিষ্ক তার জানান দিচ্ছে আগত কোনো কিছুর পূর্ববাস। নির্দয় রুশাদি কিং ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে একটি সাধারণ মেয়ের প্রতি, অথচ তার মন তো মানতেই চাচ্ছে না। এডউইন চিন্তিত হলো এসব ভাবতেই। দি শ্যাডো মনস্টারের মতো একজন নির্দয় মাফিয়া কিনা শেষমেশ প্রেমে পড়তে যাচ্ছে, কিন্তু এর পরিণাম কি হতে পারে। শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ, গোলাকার মখমলের বিছানায় অবচেতন হয়ে পড়ে আছে মাহি। মাথায় ব্যথায় যেন তার অবস্থা শেষ। মাথায় বাঁধা আছে মোটা ব্যান্ডেজ, নাকের ওপর ওয়ান টাইম স্টিপ ব্যান্ড। মেয়েটার নিঃশ্বাসের প্রতি গতি বড্ড ক্ষীণ হয়ে যাচ্ছে কেন যেন। বিছানার চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে প্যালেসের কয়েকজন মহিলা ডাক্তার এবং মেডস। তাদের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। মেয়েটার জ্ঞান নেই কত 7 ঘন্টা যাবৎ। নিঃশ্বাসের গতিও কেমন কমে কমে যাচ্ছে। কোনোরূপ ইন্টারনাল ইনজুরি হলেও কিনা তাও বুঝতে পারছে না তারা। সেই তো ভাগ্য ভালো, সময় মতো মেলা গিয়ে খুঁজে পেয়েছিল মেয়েটাকে। তাও হচ্ছে কি এই অবস্থা, সারা শরীর তার ডুবে আছে ময়লায়। মাথাটায় পড়েছে বাথটবের ওপর। মিলা অত আহত থাকা সত্ত্বেও সবাইকে ডেকে এনে মেয়েটাকে উদ্ধার করেছে। তবে মেয়েটার কেন জ্ঞান ফিরছে না? মিলা বসে আছে মাহির একদম গা ঘেঁষে। মেয়েটা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মনে মনে নিজেকে কতই না দোষারোপ করছে, বারংবার আনমনে আওড়াচ্ছে, সব দোষ আমার। সেদিন আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম, কেন থাকলাম না তোমার সাথে। মিলার বুক ভার হয়ে গেল মাহির কষ্টে। নাক টানতে টানতে আলগছে নিজের হাত দুটো মুঠোয় চেপে ধরে মাহির ডান হাত এক দৃষ্টে মলিন মুখটাই তাকিয়ে থেকে টের পেল বক্ষে গোমগত আঘাত হচ্ছে একজোড়া দাম্ভিক কদমের। কক্ষের ভেতর প্রবেশ করছে কেউ। তৎক্ষণাৎ জড়সড় হয়ে গেল সবাই। মাথা নিয়ে দৃষ্টি ফেলল মেঝেতে। মিলা উঠে দাঁড়ালো কাল বিলম্ব ছাড়াই। শরীর ঘুরিয়ে মাথা নুইয়ে সরে যায় 2 কদম। এদিকে কক্ষের একদম মাঝখানে এসে দাঁড়ায় মনস্টার। এখানে ফুঁকছে সিগার। এ লোক এই যে দিনে কত সিগার টানে কে জানে। মনস্টারের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে ফির সিগারের শেষে একটা লম্বা টান দিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, এই বান্তির মেয়ে এখনো শুয়ে আছে কেন? মীরা ততস্থ ভয়ে মুখ দিয়ে কথা বেরোতে গঙ্গানোর নেই তার। ডাক্তারের মধ্য থেকে এক মধ্যবয়সী প্যারস্য সুন্দরী খানিকটা দেনামনা করে কণ্ঠে জানালো, বিগত 7 ঘন্টা ধরে ওর জ্ঞান নেই মনস্টার। নিঃশ্বাস নেওয়ার গতিটাও কেমন যেন কমে যাচ্ছে। আই থিঙ্ক ওর ভালো ট্রিটমেন্ট প্রয়োজন। এক্ষেত্রে হসপিটালাইজড করলে বোধহয় ভালো হয়। কথাটা বলতে না বলতে পাশ থেকে একজন ফট করে চিমটি কেটে বসলো মধ্যবয়সীর পেটের ধারে। মধ্যবয়সী বিচক্ষণ হলেও আঁচ করতে পারলেন নিজের বোকামি। নিজের বলা কথাগুলো মস্তিষ্ক ফের আওড়ালেন, জিভে দাঁত টেনে নিলেন আপনা আপনি। ওমা, রোগীর কথা চিন্তা করে সে কি কথাটাই না বলে বসলো। সে কিভাবে ভুলে গেল এই মনস্টার প্যালেস নামক জেলখানায় একবার
ঢোকা মানে দ্বিতীয়বার বের হওয়া অসম্ভব। ইস, নিজের বলা বোকা কথাগুলো বড্ড আফসোস হচ্ছে প্যারিসা সুন্দরীর। তিনি কণ্ঠে খানিক কোমলতা ঢেলে যে না কিছু বলতে যাবে অমনি শুনতে পেলেন মনস্টারের হুঙ্কার, এডউইন। কয়েক কদম দূরত্বে দাঁড়িয়ে আছে এডউইন। ডাক পাওয়া মাত্রই এসেছে। বাধ্য কণ্ঠে জিজ্ঞাসা করলো, জি মনস্টার। মুখবয়ক শক্ত, মুগ্ধের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখপানে। আশ্চর্য হলেও সত্যি, মনস্টারের চোখে মুখে আজ অবাধ ঘৃণা। কপালে পড়েছে গোটা কয়েক বিরক্তির ভাঁজ। মিনিট খানেক যেতে না যেতেই সে কঠিন গলায় আদেশ চলল, রাশিয়ার যত বড় বড় ডাক্তার আছে সবাইকে তুলে আন। ট্রিটমেন্টের জন্য যা যা যন্ত্র লাগবে তাও সব নিয়ে আয়। আগামী 2 ঘন্টার মধ্যে এই বান্দির মেয়ের চিকিৎসা শুরু হওয়া চাই। ডু ইউ গেট দ্যাট? ইয়েস মনস্টার। ভর কালো কণ্ঠে ক্ষুদ্রভাবে উত্তর দিল এডউইন। এই ক্ষুদ্র উত্তরে সীমাবদ্ধ সে। এইটুকু জীবনে আর কত ঝটকা খাবে বেচারা কে জানে। সে তৎক্ষণাৎ তৎপর হলো মনস্টারের হুকুম তামিল করতে। এদিকে ঘর ভর্তি ডাক্তার। মেডেন কেমন হাঁ হয়ে গিয়েছে মনস্টারের অমন কথায়। প্রত্যেকে মনে হচ্ছে লুকায়িত সন্দেহে দানাগুলো যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। তাহলে তারা যা শুনেছে তা কি সত্যি? মেয়েটা কি তবে মনস্টারের স্পেশাল কেউ? এদিকে মুগ্ধ এবার কণ্ঠ উঁচিয়ে বলে উঠল, লিভ। ব্যাস একটাই শব্দ, আর তাতেই সবাই কেমন যেন সুরসুর করে বেরিয়ে গেল ঘর থেকে। মুগ্ধ তখন ধীরে ধীরে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে আনে মাহির দিকে। ঠোঁটে সিগারেট দিয়ে লম্বা লম্বা টান। ধীরে সুস্থে মাহির পাশে বসে মুখ ভর্তি ধোয়া গুলো এক ঝটকায় ফু দিয়ে বসে অবচেতন মেয়েটার মুখে। এতে মুগ্ধের পৈশাসিক আনন্দ মিলল কিনা জানা নাই, তবে মাহির পানে কিচ্ছিত এক দৃষ্টি তাকিয়ে থাকতে তার ঘৃণা বাড়তে লাগলো কয়েক গুণ। ছেলেটা কেমন চোয়াল নাড়াচ্ছে এদিক ওদিক, যাতে দাঁত চেপে কটমট করছে, শব্দ বেরোচ্ছে না বাইরে। সেবার কোনরূপ ভনিতা ছাড়াই বলে উঠল, এত সহজে তোকে মরতে দিচ্ছি না বান্দির মেয়ে। এখনো তো অনেক বাকি, সবটা সহ্য করার জন্য হলেও তোকে ঠিক হয়ে উঠতে হবে। অ্যান্ড অল মেক শিওর অফ ইট। ট্রিং ট্রিং ট্রিং। মাঝরাতে কলিং বেলের কর্কশ শব্দে ঘুম ছুটে গেল। দামিয়ান ব্রোস্কার, রাশিয়ার অন্যতম বিখ্যাত ফিজিওলজিস্ট হিসেবে পরিচিত এই ব্যক্তির বেশিরভাগ সময় কাটে হোটেলে রাত কাটায়। তবে ভারসাম্যতে ইনজেকশন সিরিজে এবং নারী দুটোকেই একবারে অধিক ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনুপযোগী। তাই তো রাত কাটান হোটেলে নিত্য নতুন পার্টনার নিয়ে। আজও তার ব্যতিক্রম না। ঘুম ঘুম চোখে দরজার কাছে গিয়ে এসে দাঁড়ালো দামিয়ান। অতসাদের ঘুমটা তার মাত্রই ধরা দিয়েছিল চোখের পাতায়, আর অমনি সুখের পোকা হিসেবে অত রাতে তার ঘরের দরজা আগমন ঘটল কে বা কার জানি, দেখতে তো হচ্ছেই। দামিয়ান বিরক্ত মুখে দরজায় এসে দাঁড়ালেন। কলিং বেল ফের চেপে উঠল। এক পর্যায়ে বিরক্তটা বোধহয় মাথা চাড়া দিয়ে উঠল তার। তিনি কেমন বিরক্তিতে মুখ দিয়ে অসূচক শব্দ তুলে তৎক্ষণাৎ দরজার নব ঘোরালেন। দরজাটা হাঁ করে খুলতেই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মুখোশধারী এক লোককে। দামিয়ান ভুরু গোটালো, তিরিক্ষি মেজাজে আওড়ালো, হু দ্য হেল ইউ? আ ব্লাডি এসহোল। মুখের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না, ফলে স্পষ্ট না তার মুখের অভিব্যক্তি। দামিয়ানের এহেন অপমানের কথায় রাগ করল না কেন জানি সে। মুখোশধারী তৎক্ষণাৎ কোমরের পিঠে লুকিয়ে রাখা নিজের হাত দুটো এনে কি যেন একটা স্প্রে করলেই দামিয়ানের মুখ বরাবর। দামিয়ান হকচকায়, তিক্ততায় বুলি আওড়ায়। টের পেল তার মাথা ঘোরাচ্ছে, চোখ দুটো সামনে সবকটা যেন ঝাপসা হচ্ছে ক্রমশ। শরীরে বল বুঝি হারিয়ে যাচ্ছে কোথাও। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না নিজের পা দুটো দিয়ে। টলমল শরীর ঘুরিয়ে পড়তেই সম্মুখে মুখোশধারী দুহাতে আগলে ধরল তাকে। ঘাটটা সামান্য নুয়ে দামিয়ানের কান বরাবর মুখ রেখে চিরবিড়িয়ে বলল, তোর বাপের ডান হাতে আমি অ্যাসোলের বড় ছিদ্র করব, লিচ্চার বাচ্চা। কণ্ঠতে বোঝা গেল এ আর কেউ না, বরং এডউইন। চিরবিড়িয়ে দামিয়ানের মতো অমন মোটাসোটা লোকটাকে কি সুন্দর ঘাড়ের ওপর তুলে নিল। ছেলেটা সম্মুখে পা বাড়াতে বাড়াতে দাঁত খিঁচে আওড়ালো, নিহাত মনস্টারের আদেশ বলে তোর মতো আলুর বস্তাকে ঘাড়ে তুলে নিচ্ছি, নহলে এতক্ষণে আমায় গালি দেবার কারণে তোকে ঠিক গোরস্থানে ফেলে আসতাম, ব্লাডি অ্যাসহোল। নামি দামি মানুষের প্রাইভেট জেট এবং বিমানের জন্য
নির্মিত রানওয়ের একপাশে দাঁড়িয়ে রাখা মনস্টারের MA নামক প্রাইভেট বিমানটি। আলিশান বিমানে প্রশস্ত সিটে বসে আছে দামিয়ান। ধীরে ধীরে ঘুম ভাঙছে তার, চোখ দুটো পিটপিট করে খুলে গিয়ে সামনে তাকাতেই বড়সড় এক ঝাটকা খেলো সে। এ কি, সে কোথায়? এটা কার বিমান? দামিয়ান তৎক্ষণাৎ শুকনো ঢোক গেল। ভীষণ শক্তি অপচয় করে নাড়তে গিয়ে আটকা পড়লো কোথায় যেন। সে কেমন বিরক্তি করে নিজের দিকে তাকাতে আরেকবার হোঁচট খেলো মনে হচ্ছে। তার গা বাঁধা রশি দিয়ে, হাত দুটো সিটের অতলের সাথে হ্যান্ডেল করা, পা দুটোরও তাই একই অবস্থা। দামিয়ান আশ্চর্য মনে গেল নিজের হীন পরিস্থিতি। হতবুদ্ধি নেয় ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখে পাশের সিটে তারই মতো বাঁধা অবস্থায় বসে আছে অতি পরিচিত মেডিসিন বিশেষজ্ঞ মিয়ান। দামিয়ানের চোখ উঠল কপালে। সে কেমন সন্ধিয়ান গলায় ফিসফিস করে ডাকলো পাশের জনকে, মিয়ান, হেই, আর ইউ লিসেন টু মি? মিয়ান চোখ বুজে রেখেছিল, এর মধ্যে পাশ থেকে ভেসে আসা ফিসফিসানি কণ্ঠে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকালো সে। লোকটা নিষ্পলক চাহনি, মুখটা কেমন যেন শুকিয়ে গেছে দেখো। দামিয়ান সন্দিহান ভাঁজে ফেললো কপালে। আগে নয় ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এখানে কি করছো? মিয়ান বোধহয় বিরক্ত হলো এহেন প্রশ্নে। তার ললাটে হুটহাট ভাঁজ পড়লো, তাই বলছে। ওইদিকে দামিয়ান এখন উত্তরের অপেক্ষায়। মিয়ান খানিকের সময় নিয়ে দাঁত খিচে বলল, তুমি যা করছো তাই করছি। দামিয়ান থমথম খোলো এহেন জবাবে। জবাবে বিন্দুমাত্র কর্পণ্য না করে ভুরু গুটিয়ে বিরক্ত করে বলল, আমাকে তো জোর করে তুলে এনেছে, আমি থোড়াই নিজে এসেছি। মিয়ান দাঁত খিঁচল ফের, কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, ও আচ্ছা, আমি তাহলে নাচতে নাচতে এসেছি তাই না? দামিয়ান ফের অসন্তোষ হলো এহেন উত্তরে। কপালের ভাঁজগুলো আরো খানিকটা গভীর করে বলে ওঠে, এত চটে যাচ্ছ কেন? আছে সব বাদ দাও, আগে বলো তো এখানে আমাদের কেন আনলো? বিয়ে খেতে এনেছে, খাবে দাবে, তারপর জম্পেশ একটা ঘুম দেবে, তাই এনেছে। আর কিছু?